পিছনে ফেলে আমরা 1947 সালে আমার বাপ দাদারা এরা একটা পাকিস্তান নামে একটা ভৌগোলিক এরিয়া আমাদের জন্য নির্দিষ্ট করে গেছে। কিন্তু 1947 সনে মনে রাখতে হবে, এই ইন্ডিয়া, এই ভারতের তৎকালীন শাসকরা ব্রিটিশ এবং হিন্দু ইন্টেলিজেন্সিয়া, হিন্দু রাজনীতিবিদ, তারা আমাদের এই বাংলাকে কেটে তাদের অংশটুকু তারা নিয়ে নিয়েছে। কাজে এখন আবার বাংলার প্রতি তাদের এত লোভ কেন? Why they are interfering in every aspect and they want to grab this land. তারা অ্যাডভোকেট সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত এবং তার শহীদি তামান্না কামনা করছি। আপনারা জানেন বাংলাদেশে এর পূর্বে গত 16 বছরে কি পরিমাণ জুলুম, নির্যাতন, অত্যাচার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছে, জেলে নিয়েছে, কিন্তু বিএনপির কোন নেতাকর্মী কাউকে কি রাস্তাতে পিটিয়ে কিংবা কুপিয়ে হত্যা করেছে আমরা দেখি নাই। আমরা দেখেছি দেলোয়ার হোসেন সাইদী সাহেব যখন তার জানাজার জন্য ভ্যানটা পর্যন্ত এলাকায় নিয়ে যাবেন, নিতে পারছিলেন না, তারপরেও কোন জামাত শিবিরের ছেলেরা ওই প্রিজন ভ্যানের বাহিরে গিয়ে কাউকে হত্যা করেছে? করে নাই। তারপরে দেখেছি মামুনুল সাহেবকে গ্রেফতার করেছে, সেখানেও মুসলিম অধ্যুষিত বাংলাদেশে কেউ কাউকে কোনোদিন হত্যা করে নাই। কিন্তু এই দেশে এখন এমন একটি কুচক্রী মহলের জন্ম হয়েছে যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, কিন্তু সেটাও থাকতে দিতে চায় না একটি গোষ্ঠী। সেখানে আমাদেরকে হত্যা করে নির্লজ্জভাবে আজকে রাজনৈতিক ভাবে ফায়দা লুটতে চায়, যেটা আমি তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন বাংলাদেশে যে পররাষ্ট্রনীতি থাকার কথা, সেটা 16 বছরে ধ্বংস করেছে আওয়ামী লীগ। আমাদের কোনো সমস্যা নাই, ভারতের সাথে কাজ করতে আপত্তি নাই, আমরা আমেরিকার সাথে কাজ করতে আপত্তি নেই, কিন্তু আমাদের আপত্তি ওইখানে যখন পাকিস্তান থেকে জাহাজ আসলে তোমাদের ঘুম নষ্ট হয়। এটাই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির দুর্বলতা। আমরা ওই দুর্বলতায় থাকতে চাই না। আমার যেখানে ইচ্ছা সেখান থেকে জাহাজ আসবে, যেখানে ইচ্ছা সেখান থেকে বিমান আসবে, যে রাস্তার সাথে প্রয়োজন সেই রাস্তার সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করবো। এটাই হচ্ছে বাংলার পররাষ্ট্রনীতি। আমি সেই পররাষ্ট্রনীতিতে ভারতের দাদাগিরি আর বাংলার জনগণ কোনদিন সহ্য করবে না। আগামী দিনে বাংলাদেশের যাকে প্রয়োজন হবে সেখানেই বাংলাদেশ প্রবেশ করবে। বিশ্বায়নের যুগে সমগ্র বিশ্বের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। অতএব কেউ বলবেন না যে ভারতের সম্পর্ক খারাপ কিংবা ভালো। যতটুকু প্রয়োজন ততটুকু ভালো, যতটুকু প্রয়োজন নাই ততটুকু বয়কট। এটাই হবে আমাদের চেতনা। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে বিশেষ একটি মহল ছাত্র জনতার উপরে আক্রমণ করার নতুন পায়তারা শুরু করেছে। যেই ছাত্ররা আজকের এই জুলাই বিপ্লব সংগঠিত করেছে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার কথা আমরা শুনেছি। গতকালকের হাসনাত এবং সার্জিস সহ বিভিন্ন মানুষের উপরে আজকে তারা ট্রাক চাপা দিয়ে, গাড়ি চাপা দিয়ে এই ধরনের আক্রমণ শুরু করেছে। এটা কিন্তু বাংলাদেশের নতুন কিছু নয়। বাংলাদেশের যারাই উন্নয়ন, যারাই আগামী দেশ গঠন করবে তাদের উপরে এরকম আক্রমণ আসতে পারে, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সবাইকে জাতীয় ঐক্যমত গঠন করতে হবে। যেভাবে বাংলাদেশ সেনাবাহিনী 5ই আগস্ট আমাদের জুলাই বিপ্লবের প্রাক্কালে জনতার পাশে দাঁড়িয়ে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করেছেন, এই সেনাবাহিনীর নির্লজ্জ প্রচেষ্টাকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সকল রাজনৈতিক দলের নেতাদের প্রচেষ্টায় আমাদের এই বাংলাদেশকে ছাত্র জনতাকে সাথে নিয়েই আবার গঠন করতে হবে। এখানে আমরা বিএনপি চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, দল চিনি না, বাম চিনি না। তখন যারের মন কাঁপত না, কিন্তু এখনই আমরা শীতে কাঁপছি। যারা শাসন করছেন, লেনিন সহ, এরা সবাই আমাদের দুঃখের কথা ভাবছেন, তারা চেষ্টা করছেন এবং পরিবর্তনটা হবে। আপনারা নিজেই দেখেন এখানে যে লেখাগুলো হয়েছে, আপনারা যারা বক্তৃতা করেছেন, কত 4 মাস তো হয়নি, 3.5 মাস। এই 3.5 মাসের মধ্যে অনেক প্রশ্ন উঠে গেছে। এই সরকার কি ঠিক মতো পারছে? কোনো বিপদে আছি আমরা সামনে? আমাদের দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের পথে এগোচ্ছে? আমরা কেউই নিশ্চিত হতে পারছি। এটা কেন? তার মানে বিপ্লব নিয়ে প্রশ্ন হয়েছে। এবং যাদের আপনারা এত প্রশংসা করলেন সেই তরুণ ছাত্র, যারা এই আন্দোলনের টার্ক বলে, যাতে তরুণ টার্ক বলে, যে ল্যাঙ্গুয়েজই বলেন, তাদেরকে মাস্টার মাইন্ড বলেন, আমি বলি না, অন্য যে শব্দেই বলেন না কেন, তারা নিজেরাই বলছেন আমাদের সম্ভবত একটা বড় ভুল ছিল, আমাদের একটা বিপ্লবী সরকার করা দরকার ছিল, ওই সরকার উৎখাত করা দরকার ছিল।
তার মানে ওই দিনও তাদের মধ্যে বিপ্লবের জন্য যা করা দরকার ছিল সেই সঠিক চিন্তা আসেনি। বিপ্লব এইরকম খাতির করে না, হয় এরকম যেমন রাশিয়াতে ফেব্রুয়ারি বিপ্লবের পরে আবার অক্টোবর বিপ্লব হয়েছে, মেলশেভিকদের হাত থেকে বলশেভিকরা ক্ষমতা নিয়েছে এবং তারপরে সামনে দিয়ে গেছে। আমি আপনাদেরকে রাশিয়া এবং চীন উদাহরণ দিচ্ছি, মানে এরকম নয় যে আমি এখন সমাজতন্ত্র ঠিক মনে করি, একটা সমাজতন্ত্রের পথে গেলেই কেবল দেশ ঠিক হতে গেল এরকম মনে করি তা নয়, কিন্তু তারপরে বিপ্লবের সঙ্গে একটা গুণগত রূপান্তর অবশ্যম্ভাবী জড়িত আছে। তাছাড়া যে কোনো মারামারি, যে কোনো পাওয়ার টেক ওভার এর বাণিজ্য বিপ্লব কোনো সময় হতে পারে না। তবে এই কথা মানতে হবে, এই পুরো ঘটনার মধ্যে অসাধারণ সব বিপ্লবী গোড়াগুলি যুক্ত ছিল। যেমন জাতীয় সংঘ আপনারা সবাই এখানে, বিশেষ করে আমি আসবার পরে দেখলাম সেনাবাহিনীর অনেক প্রাক্তন ব্যবসায় জড়িত আছে, তারা নিশ্চয়ই খবর জানেন। একেবারে শেষের দিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না, তিনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন, সামরিক বাহিনীর প্রধানকে বলেছেন দুই চালাতে থাকুন, আমি ক্ষমতা ছাড়বো না। আমাদের সেনা প্রধান যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত খুব কোনো পরিচয় আছে, কথাবার্তা হয় এরকম নয়, দেখেছি এর মধ্যে মিটিং টিটি হয়েছে, কথাবার্তা তার শুনেছি, খুবই একজন কম্পোজ লোক ধরে এসে ঠান্ডা দৃষ্টি। উনি নাকি জবাব দিয়েছেন, ম্যাডাম এটা সম্ভব নয়, একটা মারবে আর একটা দাঁড়িয়ে যায়, কত মারবে আপনি? তখনকার প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা এয়ারফোর্সের প্রধানকে বলেছেন আকাশ থেকে স্ট্রাইকিং করতে থাকো, যত লোক বলুন, আমি কোনো কেয়ার করি না, আমি ক্ষমতায় থাকতে চাই। উনি বলেছেন আমরা তো করছি, কিন্তু আবার বলছি একটা পরে তো আর একটা উঠে দাঁড়িয়ে যায়, এরকম কত করতে পারবেন আপনি? এবং সেই কারণে শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার যখন বলেছেন আপনাকে চলে যেতে হবে, তার চলে যেতে হয়েছে। এটা সোজা কথা নয়। আপনি রাশিয়ার বিপ্লব বলেন, চীনের বিপ্লব বলেন, সর্বশেষ তেইশ স্কোয়ারে বলেন, হ্যাঁ তেইশ স্কোয়ারে মানুষ অকাতরে জীবন দিয়েছে, কিন্তু আমাদের দেশে মাত্র 20 দিনে 1,500-এর বেশি কোন রকম দ্বিধা ছাড়া জীবন দিয়ে দিয়েছে। এরকম কিন্তু পৃথিবীর ইতিহাসে বড় কোনো অভ্যুত্থানের ঘটনা নাই, কোনো বড় বিপ্লবের এইরকম উদাহরণ নাই। সেই জন্য মানুষ যখন জীবনের মায়া ছেড়ে দেয়, তার মানে তার সামনে আরো বড় কোন লক্ষ্য থাকে, সে আরো বড় কিছু চায়, এবং সেটাই সে চেয়েছে এবং সেই জন্য জীবন দিতে পেরেছে। বাংলাদেশের 18 কোটি মানুষ, আমি এরকম করে মনে করি আওয়ামী লীগ আর তার দোষর কিছু ছিল যে এদের বাদ দিয়ে বাকি প্রত্যেকটা মানুষ এই অভ্যুত্থানে যোগ দিয়েছিল। এর চাইতে বড় বিপ্লবী, চরিত্র কি হবে? কিন্তু তারপরে বিপ্লব বলতে দ্বিধা কেন? একটা চুপ আছে বসে, ও যে দেশের রাষ্ট্রপতি সেই দেশে যদি আপনি বলেন এটা একটা বিপ্লবী রূপান্তর হয়েছে, তাহলে এটা বিকবে না। এবং তারপরে আপনারা দেখছেন এখন পর্যন্ত আওয়ামী লীগ সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব যাচ্ছে না মানুষের বলবো না, আমি বিশেষ করে সরকারের বলবো। ক্ষমতায় আসবার আগেই মানে এয়ারপোর্টে যখন ডক্টর ইউনূস আসলেন, সবাই তাকে অনেকগুলো প্রশ্ন করেছে, তার প্রশ্নের একটা জবাবে তিনি বলেছিলেন আমি চাই বাংলাদেশ হবে একটা পরিবার। তিনি বলেছেন বাংলাদেশে আমি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে চাই। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি মানে কি? পুরা দেশ একটা পরিবার হবে, তার মানে কি? শুধু আবেগ দিয়ে আপনি পরিবর্তন ব্যাখ্যা করলে চলবে না, শুধু আবেগ দিয়ে রাজনীতিকে ব্যাখ্যা করলে চলবে না, শুধু আবেগ দিয়ে কোন বড় কাজে আপনি শেষ পর্যন্ত করতে পারবেন না। আপনাকে আবেগ থাকতে হবে, আবেগের সাথে যুক্ত হতে হবে খুবই ক্ষুদ্রতর যুক্তি, যার সামনে অন্য কোনো অপযুক্তি টিকতে পারবে না। আপনি ইনক্লুসিভ পলিটিক্স বলতে কি বোঝান? তখন আমরা জানি না, কেউ প্রশ্ন করে নেই, শুনেছি আমরা, কেউ কেউ ভেবেছি এই কথার মানে কি, কিন্তু পরবর্তীতে এখনো দেখেন লাগাতার ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন এবং পাশাপাশি বাংলাদেশকে একটা পরিবার হিসেবে তিনি গড়ে তুলতে চান, সেই কথা তিনি বলছেন। এবং আপনাদের কারো কখনো মনে হয়েছে যে বিএনপির মতো দল, যার উপরে আওয়ামী লীগের অত্যাচারের কোন সীমা পরিসীমা ছিল না ক্ষমতায় থাকবার ফলে, সেই দল বলছে আওয়ামী লীগকে ব্যান করা হোক, এটা আমরা চাই না। মানুষ মনে করে অনেকেই আহত হয়েছে, অনেকের সেন্টিমেন্টে লেগেছে। বিএনপি এটা বলছে কারণ কি?
মানুষ ক্ষিপ্ত হয়েছে, মানুষের মধ্যে রাগ হয়েছে, এবং এটার জবাব এখন পর্যন্ত আমরা পাইনি। আচ্ছা, বড় করে একটা বলেন তো, এই দেশ যে বদলাবে, আমরা বলি না, ছাত্র জীবন দিয়েছে না, নতুন বাংলাদেশ চাই, রক্ত জীবনদানের মধ্য দিয়ে সবচেয়ে বড় পপুলার স্লোগানটাই ছিল নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে কি? খুব সহজে বলা যায়, খুব সহজেই বলা যায়, নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয়, যেখানে বিচার নাই, আইন নাই, শাসক নাই, মানুষের জীবনের দাম নাই, যে জায়গাতে কোনো বিচার নাই, এত পচা গড়া একটা দেশ যেখানে বাস করতে পারে না। তাই মানুষ এমনকি ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার জন্য জীবন দিচ্ছে, কিন্তু তারপর দেশ ছেড়ে পালাতে শুরু করেছে। আমরা এরকম দেশ চাই যেখানে বাস করা যায়, যে দেশে বুক ভরে শ্বাস নেওয়া যায়, যেই দেশে থাকলে মনে হয় আমি এই দেশের নাগরিক, এই দেশে আমার একটা সম্মান আছে, সেই রকম দেশ। এবং সেই রকম দেশ গড়বার জন্যই তো সংস্কারের কথা বলা হচ্ছে। 15-16 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে লাগাতার। এই আন্দোলন যখন আমরা করছি রাজনৈতিক দলগুলো, তখন জনগণ আমাদের কাছে বলেছে, এত জীবনদান, এত কষ্ট করে এই আন্দোলন করে শুধুমাত্র ক্ষমতার বদল করবে, তাতে লাভ কি? এইরকম ক্ষমতার বদল আমরা সেই 53 বছর ধরে দেখছি, জনগণের তো কোনো কল্যাণ হয় না। তখন আমরা বলেছিলাম, আমরা শুধু ক্ষমতার বদলের লড়াই করছি না, আমরা একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রের বদল করতে চাই, আমরা সমাজ ব্যবস্থার বদল করতে চাই, এবং সেই বদলের জন্য সংস্কার কর্মসূচি সামনে এসেছিল। 41টা দল মিলে 31 দফা একটা সংস্কার কর্মসূচি প্রস্তাব করা হয়েছিল। তখন পটভূমি ছিল ভিন্ন রকম, তখন স্বৈরাচার ছিল। আমরা জানি না এই সরকারের পতন কতদিনই করতে পারবো, সেই সরকার পড়ে গেলে তারপরে কোন ধরনের সরকার আসবে, সেই সরকার কি কোনো সাময়িক বন্দী সরকার, সেই সরকার কি গণতন্ত্র দেবে, মুক্ত বুদ্ধির চর্চা করতে দেবে, আমরা কথাবার্তা বলতে পারবো, কি হলে দেশের ভালো হয় সেটা পরস্পরের মধ্যে মত বিনিময় করতে পারবো, জানি না। কিন্তু আমরা সেই রকম একটা সরকার পেয়েছি। আমি খুব নির্দ্বিধায় একটা কথা বলতে চাই, এই যে সরকার দেখছি, এই সরকার ওই রকমই, যারা কারো সম্পত্তিতে লোভ করছেন এখন পর্যন্ত দেখছি না, যারা দুর্নীতি করছেন এখন পর্যন্ত সেরকম প্রমাণ পাচ্ছি না। এখন পর্যন্ত এই সরকার যা করছে একেবারে আঙ্গুল তুলে কোনো অভিযোগ করতে পারবেন এইরকম পাচ্ছেন না। হ্যাঁ, এখানে যেরকম লেখা হয়েছে সেই কথাগুলো বলতে পারেন, আমি খুবই ভালো ক্রিকেট খেলতে পারি, এটা কি দোষমান? এটার জন্য বলবেন যে আমার চরিত্র খারাপ, এটার জন্য বলবেন যে আমি লোভী, এটার জন্য আমাকে অপদার্থ বলবেন? আমি তো ভালো ক্রিকেট খেলি, কিন্তু পারি না। কিভাবে ফুটবল খেলতে হয়, কিভাবে ঠিক টাইম মতো একটা শট করতে যেতে গোল হতে পারে, অথবা পাস ঠিক মতো দিতে হয়, সেটা জানি না। অতএব ডক্টর ইউনূস যখন বলেন আমাদের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা আছেন, যতজন আছেন, এরা প্রত্যেকে নিজের নিজের পেশায়, নিজের নিজের কাজের ক্ষেত্রে সফল 100%, সেটা হয়তো ঠিক, কিন্তু তারা এখন যে জায়গায় এসছে, এই জায়গায় তারা এর আগে কখনো কোনো কিছু করেননি। একবার ডক্টর ইউনূস চেষ্টা করেছিলেন, নাগরিক শক্তি নামে একটা দল ঘোষণা দিয়েছিলেন, সেই দল তিনি ভাঙতেই পারেননি। তার মানে দল গঠনে, রাজনীতি করবার ক্ষেত্রে, বিরোধী দলের সাথে মোকাবেলা করবার ক্ষেত্রে, জনগণকে বোঝার ক্ষেত্রে, তাদের সাথে সম্পর্ক করবার ক্ষেত্রে তার কোনো অভিজ্ঞতাই নেই। অতএব সেই মানুষকে আপনি বলতে পারেন উনি জনগণের সাথে সম্পর্ক করতে পারছেন না, উনি মানুষের উপকার করবার পদ্ধতিটা বলতে পারছেন না, কিন্তু এটা বলতে পারছেন এখন পর্যন্ত যে ডক্টর উনি একটা ধান্দাবাজ, উনি ক্ষমতা দখল করতে চান, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান, এরকমও বলতে পারছেন না। যখন বিএনপি সরকার পরিবর্তনের কয়েকদিনের মধ্যে বিরাট সমাবেশ করলো পল্টনে তাদের পার্টির সামনে এবং বললো 3 মাসের মধ্যে ভোট দিতে হবে, তখন মানুষ পছন্দ করবে না। মানুষ এক কথায় বলেছে, এই কি রক্তের দাগই শুকায়নি, তারা ক্ষমতা চায়? বিএনপির মতো পার্টি এখনো পর্যন্ত আমি মনে করি বেগম জিয়া রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় আর কেউ করতে পারবে না। উনি যেখান থেকে যতদূর যাক মানুষের ভিড় এত বেশি হবে, তারপরে মানুষ তাদের এইটা পছন্দ করে নেয়। তার মানে এই মানুষও অসাধারণ, তার রেজিলিয়েন্স অনেক বেশি, মানে তার ধৈর্য অনেক বেশি, তার প্রত্যাশা যেমন বেশি, তার জন্য অপেক্ষা করতে বেশি রাজি আছে। এত চমৎকার একটা পরিবেশে আমরা এই দেশ বদলাবার জন্য এখনো কথাবার্তা বলছি। হ্যাঁ ঠিক, আপনারা যেরকম করে বলেছেন এই অভ্যুত্থান যাতে ব্যর্থ হয়, আপনি বিপ্লব বলতে চাইলে বলেন, কিন্তু আমি বলছি না কেন,
আমি এই পরিবর্তনের পরিপূর্ণ জিনিস গুণগতভাবে রূপান্তরিত না হলে থিওরিটিক আমি মনে করি না যেটাকে বিপ্লব করা যায়। কিন্তু আপনি বিপ্লব বললে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে তা বলতে এর মধ্যে যে বিপ্লবী চেতনা ছিল, যে বিপ্লবী আত্মদান ছিল, এগুলো একটাও ছোট করা যাবে না। সেগুলো মিলে কেউ যদি বিপ্লব বলেন, আমি এরকম করেও বলতে রাজি আছে, এই বিপ্লব তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছাবার জন্য এই সংস্কারগুলো সম্পন্ন হতে হবে। একটা অদ্ভুত বিতর্ক শুরু হয়েছে, সংস্কার সম্পন্ন করে তারপরে নির্বাচন। আর কেউ কেউ বলছে না, আগে নির্বাচন তারপরে সংস্কার। দেখেন এই যে পলেস্তার গুলো খুলে গেছে না দেওয়ালে আপনাদের পেছনে, প্লাস্টার নাই, কিরকম বিশ্রী লাগে দেখতে। এইটা যদি আপনি প্লাস্টার করেন, নতুন করে রং করেন, তবে একটা সংস্কার করলেন তো হবে, লাগাতার করতে হবে। যতদিন আপনি বাড়িতে আছেন, যতদিন আপনার রাষ্ট্র আছে, ততদিন প্রতিনিয়ত এই রাষ্ট্রকে, এই বস্তুকে, এই বিষয়কে আপনি উন্নত করার চেষ্টা করতেই পারবেন। কোনো একটা জায়গায় থামিয়ে দেবেন তো ভেতরে ড্যাম্প হয়ে যাবে, তারপরে যখন খুলতে যাবেন তখন দেখবেন যে পুরো দেওয়াল ভেঙে ফেলতে হচ্ছে। এই কারণে সংস্কার নিরন্তর একটি চলমান প্রক্রিয়া। এটা এই জায়গায় থামিয়ে দিয়ে আমরা ভোট করবো, এইরকম কথা কখনো সত্যি নয়। অতএব সংস্কার শেষ করে তারপরে ভোট, এই কথার কোনো মানে হয় না। সংস্কারও চলবে, ভোটও চলবে, ভোটও একটা সংস্কার। এটা মানে কি ভোট চাই, এমন একটা ভোট, ওই শেখ হাসিনা যেরকম ভোট চলছে এরকম না। একটা ভোট হবে যেন সবাইকে ভোট করবে, সবাই বলবে ভালো ভোট হয়েছে, এবং সেই ভোটের যে ফলাফল হবে, তার ফলে যে সরকার হবে, সেই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো যে এই সরকার আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত করার চেষ্টা করবে। তাই যদি না হয় তাহলে আবার ভোট করবো। আমি কনস্টিটিউশনে কোন চেঞ্জ চাই, আমি কনস্টিটিউশনে এই চেঞ্জ চাই, আমি যাকে ভোট দিয়েছি সে ভোটে জিতেছে, সে আবার এমপি, কিন্তু লোকটা পুরা 2 নম্বরে, আমি তেল পেলে ওকে যাতে কল ব্যাক করতে পারবো, ও এমপি থাকতে পারবো। আগের মন্ত্রী যদি সেরকম থাকে তাহলে সে মন্ত্রী বদলাতে যেতে পারে। আমি যদি দেখি যে আমার কোন নেতা, আমার দল হোক যেই হোক, সে সম্পূর্ণ জাতির স্বার্থে, জনতার স্বার্থের বিরোধিতা করছে, তাহলে তার যাতে তাকে যাতে চেক করা যায় তার ব্যবস্থা থাকতে হবে। আবার বলি, আমি পুরা দেশটা বদলে চাই, হোল হচ্ছে বদলে যেতে চাই, এমন একটা দেশ ভারত চাই যে দেশ আমার মতো, আমার স্বপ্নের মতো, আমি যেরকম চাই সেরকম। আমি মানি এটা বলবার সাথে সাথে সে দেশ হবে। একটা সংস্কার করে যদি আপনি মনে করেন যে সব সংস্কার শেষ হয়ে গেছে, আমি যেরকম চাই সেরকম করে দেশটা বাড়তে পারি, তা হবে না। হয়তো যতদিন চলবে ততদিন সংস্কার করতেই হবে এবং দেশকে আরো উন্নত করতে হবে, কিন্তু মিনিমাম একটা জায়গায় আপনার সংস্কার থাকবে। সেটা কি? আজকে আমরা যখন আসছি কাকরাইলের মোড়ে মসজিদের সামনে, হঠাৎ আমাদের গাড়ির সাথে আর একটা গাড়ি, সেই ধাক্কা একদম ঝরঝর করে শব্দ হলো, বুঝলাম, পেছনে তাকিয়ে দেখলাম, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বাম্পার খুলে পড়ে গেছে। 2-3 মিনিট আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকি। তো আমার সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক আছে, উনি বললেন, ভাই গাড়ি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো পুলিশ আসবে, এসে আপনাকে দেখেই দেখেন আর একটা কাহিনী শুরু হবে। কিন্তু কোন পুলিশ আসলো না, ট্রাফিক পুলিশ নাই। থানায় যান, আপনার মেয়েকে, আপনার বোনকে, অথবা আপনাকে রেপ করেছে, অথবা আপনার এলাকায় কোনো মার্ডার হয়েছে, আপনি থানায় গিয়ে বলবেন, ওরা বড় জোর নিষ্ক্রিয় চোখে তাকিয়ে বলবে, আচ্ছা বলেন নাম কি, কোথায় কি, একটা লিখে রাখবে, তার বেশি কিছু না। জিডিও দিতে চায় না, তদন্তে যাওয়া তো দূরের কথা, কিন্তু তার মধ্যে ভেতরে ভেতরে ডান মানের কারবার চলে যায়। আজকাল শুরু হয়েছে, মনে হয়েছে কেন সেই যে সরকারের এতগুলো লেখা লিখেছেন না, সরকার প্রথম কি করলো জানেন? ছাত্ররা যখন হুলস্থুল করে বললো না এই পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া যাবে না, অটো প্রমোশন দাও, সরকার চাপের মুখে অটো প্রমোশন দিয়ে দেয়। তো মানুষ কি বুঝলো? জোরে ঠেসে ধরতে পারলে এই সরকারকে দিয়ে সব কাজ করা যায়। অর্থাৎ সরকারের যে শক্তি শুরুতেই ওই রকম, আর যে এত লাইন করে খালি মিছিল দেখেন কেন? সবাই বুঝেছে আমরা যাই করি আমাদের কোনো শাস্তি হবে না। সবাই মনে করে জেলে তো কেউ নেবে না, সবাই মনে করে পুলিশ বলবে লাঠিতে বাড়ি টাড়ি দিতে পারে, আমাদেরকে তো রিমান্ডে দেবে না। ধরেই দিয়েছে এই সরকারের আবার যা ইচ্ছা তাই করা যায়। পুলিশ তো নয়, আর্মি দিয়ে পিটিয়ে মানুষ ঠান্ডা করতে পারবেন? ইন্টারনাল ডিসিপ্লিন আর্মি দিয়ে হয় না। অর্থাৎ পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক করতে পারছেন ততক্ষণ পর্যন্ত ভোটও যেতে পারবে।
পুলিশ কতদিনে ঠিক করবে? হাত তারিখ তো দিচ্ছে ভাই, হাত তারিখও দিচ্ছে, পুলিশ কতদিনে ঠিক করবে? আসেন আমরা আমাদের সরকারের মধ্যে কত বিভ্রান্তি মনে করেন, একটা আইজি, 5টা ডিআইজি, কয়েকটা আরো সিনিয়র পুলিশ অফিসার দেন, ওরা ওই জায়গায় নতুন লোক দিয়ে মনে করলেন সংস্কার করেছি। আরে আপনি ওখানে চাকরি করে লোক দিয়েছেন, এটা তো সংস্কার নয়। সংস্কার হচ্ছে মাহমুদ রহমান মান্নার 2 নম্বর ছিল, কিন্তু মাসুম সাহেব ভালো না। আমাকে সরিয়ে দিয়ে মাসুম সাহেবকে সেই জায়গায় দিয়েছে, এটাকে আপনি সংস্কার বলেন? আপনি ভালো একটা কিছু আশা করতে পারেন, তা না হলে এক এক্স কে সরিয়ে ওয়াই কে দিলে এক্স সোজা ওয়াই হয়, এর জন্য তো সংস্কার নয়। আমরা সেই সংস্কার চাই না। ওই সংস্কার আমাদের কি হবে? এই কাজ তো এখনো ধরতেই পারে যায়। পুলিশের মধ্যে এমনকি খালি জায়গাটা ভর্তি পর্যন্ত করা যায়নি। এখনো ট্রাফিক পুলিশ কিন্তু সেরকম করে ঢাকায় কাজ করে না। আর ঢাকার পরে বাইরের জেলাগুলোতে যদি যান, সেটাও করে না। এরপর আছে সিভিল বিউরোক্রেসি। সচিবালয়ে তো মধুর ক্যান্টিনের মতো মিছিল হয়েছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে রয়েছে সরকার? নেয়নি কেন? আমি আবার বলি, মানে একসাথে জানি আমাকে অনেক কথাবার্তা মাথার মধ্যে কিলবিল করতে বলে আমি জানি না একটু গুছিয়ে কথা বলতে পারছি কিনা। ডক্টর ইউনূস মনে করেন দেশ একটা চূড়ান্ত ফাঁসিবাদের কবলে ছিল, সত্যি আমরাও বলি। এইখান থেকে এখন শুরু হয়েছে গণতন্ত্রের উত্তরণী, গণতন্ত্র নির্মাণে। এই যে গণতন্ত্র নির্মাণের যাত্রা, এইটা কি কোয়ার্সিভ হবে, মানে বল ব্রেক করে করবো নাকি পার্সিউ করে? আপনারা বলেন কোনটা করবেন? বাংলাদেশের জনগণের অবস্থা কি? যদি আপনি পার্সিউ করতে থাকছেন, লোকজন ভায়োলেন্ট করছেন, গভর্নমেন্ট কোনো কাজে নিয়ে কিছু করে না, 2-3টা বাড়ি দিলে কয়েকটা অ্যারেস্ট করে ঠিক হয়ে যাবে। আবার যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, তারপরে বলবে এই সরকার তো আগের মধ্যেই করবে, দেখা যায় ঠিকই গ্রেফতার করছে না, এইরকম চলবে না। মানে আমার অদ্ভুত লেগেছে যখন এই পেপারের মধ্যে মাসুম সাহেব, আব্দুল লতিফ মাসুম সাহেব বলেছেন বাংলাদেশের জনচরিত্রের মেরামত সহজ নয়, জনচরিত্রের মেরামত সহজ নয়। ঠিক মনে করেন? চোরে রেখা চুরি করো, গৃহে ধরো, দুইটাই কথা হবে। আমাদের দেশে এখন পর্যন্ত আমরা যুক্তি নির্ভর নই, যুক্তি মানতে চাই না। আমাদের আবেগ যত ডমিনেট করে, আমাদের যুক্তি সেরকম করে কাজ করে না।